हाई स्टूडेंट আমি সমীর স্যার আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে ক্লাস করাবো তোমাদের হাউস পার্টির দুটো ক্লাস দিয়েছিলাম। এর আগের যে দুটো ক্লাস ছিল তাতে আমি হাউস পার্টির উপর সমস্ত থিওরিগুলো আলোচনা করেছিলাম এবং ফর্মুলাটা আলোচনা করেছিলাম। ওই দুটো ভিডিও যারা দেখোনি তারা কিন্তু দেখে নেবে। ওখান থেকে দেখার পর তারপরে আমি আজকের যে ভিডিওটা করব, আজকের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস পার্টির উপর একটা অঙ্ক আমি সলিউশন করে দেখাবো। ঠিক আছে, এবার ওই ভিডিওটা যদি না দেখো তাহলে তোমাদের ফর্মুলাটার উপর আইডিয়া থাকবে না, তাহলে এই ক্লাসটা ধরতে কিন্তু একটু অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে ওই ভিডিও দুটো দেখে নেবে, নিলে তোমাদের অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপর এই ক্লাসটা যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু ভালোভাবে ক্লাসটা বুঝতে পারবে। ঠিক আছে, একটা প্রবলেম আমি পড়ে শোনাচ্ছি, এটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাবে। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি, দেখো সিএ ইন্টারে পড়েছিল 2021-এ, ওই অঙ্কটা পড়ে শোনাচ্ছি, ওটাকেই সলিউশন করে দেব। এখানে বলেছে এক্স কনস্ট্রাক্টেড এ বিগ হাউস, কনস্ট্রাকশন কমপ্লিটেড ইন প্রিভিয়াস ইয়ার 2009-10 with 3 independent units. Unit 1, 50% of the floor area is let out for residential purpose at a monthly rent of rupees 15,000. A sum of rupees 3,000 could not be collected from the tenant and a notice to vacate the unit to be given to the tenant. No other property of Mr. X occupied by the tenant. Unit 1 remains vacant for 2 months when it is not put in any use. Unit 2 মানে ফার্স্ট ইউনিটটা তৈরি করেছে, যেটা ওই হাউসটারই 3টে ইউনিট আছে, একটা ফার্স্ট ইউনিট, একটা সেকেন্ড ইউনিট, একটা থার্ড ইউনিট। ফার্স্ট ইউনিটটা 50%, যেখানে 50%টা একটা টেনেন্টকে ভাড়া দিয়েছে, সেখানে মান্থলি রেন্ট ছিল 15,000 টাকা, যেখানে 3,000 টাকা কালেকশন করা যায়নি। আর ওখানে কালেকশন যদি না করা যায় ওটাকে তখনই আমরা আনরিয়েলাইজ রেন্ট বলি, যখন কি হয় আমরা ওই টেনেন্টকে লিগ্যাল নোটিশ পাঠাই, তারপরেও যদি না দেয় তবে তাকে আনরিয়েলাইজ রেন্ট বলা হয়। এবং ওই টেনেন্টকে যেন আমরা অন্য কোনো ইউনিট ভাড়া না দিই, তবেই তাকে আনরিয়েলাইজ রেন্ট বলা হবে, সেটা আমরা ছাড় পাবো। সেই জন্য ওখানে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, দুটো কন্ডিশনই কিন্তু ফুলফিল করেছে। তারপরে বলেছে যে ইউনিট 2, যেটা 25% অফ দ্য ফ্লোর এরিয়া ইজ ইউজড বাই মিস্টার এক্স ফর হিজ বিজনেস পারপাস। তাহলে বিজনেস পারপাসে ইউনিট 2টাকে ব্যবহার করেছে, কিন্তু বিজনেস পারপাসে আমরা যে কোনো হাউস প্রপার্টিকে যদি ব্যবহার করি সেটা কিন্তু হাউস প্রপার্টি হেডসে আমাদের ট্যাক্সেবল ইনকাম হয় না, সেটা তাহলে বিজনেস ইনকামের মধ্যে হবে, তাহলে ওটাকে কিন্তু এখন ক্যালকুলেশনের মধ্যে নেব না। নেক্সট, ইউনিট 3, the remaining 25% is used বা utilized for the purpose of own residence. ইউনিট 3টা নিজে বসবাসের জন্য ব্যবহার করছে। ঠিক আছে, আর আদার পার্টিকুলার্স দিয়েছে টোটাল হাউসটার এইরকম কি দিয়েছে, মিউনিসিপ্যাল ভ্যালু 1,88,000, ফেয়ার রেন্ট 248,000, স্ট্যান্ডার্ড রেন্ট 228,000, মিউনিসিপ্যাল ট্যাক্স 20,000, রিপেয়ার 5,000, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল 60,000, গ্রাউন্ড রেন্ট 6,000। এখান থেকে বলেছে ডিটারমাইন্ড দ্য ট্যাক্সেবল ইনকাম অফ মিস্টার এক্স ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তাহলে দেখো আমাদের এখানে যে ক্যালকুলেশনটা আমরা করব, আমরা যে হাউসটার উপর ক্যালকুলেশন করছি, হাউসটার কিন্তু 3টে ইউনিট। 25% ইউনিটটা আমরা লেট আউট করেছি একটা টেনেন্টকে, 25% আমরা বিজনেস পারপাসে ব্যবহার করছি, আর 25% সেটা আমরা নিজে রেসিডেন্সের জন্য ব্যবহার করছি। তাহলে আমরা প্রথমে লেট আউট পোর্শন যেটা আছে মানে ইউনিট 1 সেটার ক্যালকুলেশন করি। দেখো এখানে কিন্তু যে মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট যেগুলো দেওয়া আছে, টোটাল বাড়িটার ভ্যালু দেওয়া আছে কিন্তু কিন্তু আমরা লেট আউট পোর্শনের যদি ভ্যালুয়েশন করি আমরা দেখছি বাড়িটার 50% আমরা লেট আউট করেছি। তাহলে প্রত্যেকটা ক্যালকুলেশনের সময় আমরা কিন্তু 50% করে নেব। মিউনিসিপ্যাল ভ্যালুকেও 50% করব, ফেয়ার রেন্টকেও 50% করব, আবার স্ট্যান্ডার্ড রেন্টকেও 50% করব। তাহলে 50%-এর উপরে কিন্তু আমাদের টোটাল ক্যালকুলেশনটা করতে হবে। মিউনিসিপ্যাল ট্যাক্সও যেটা দেওয়া আছে ওটা কিন্তু পুরো বাড়িটার, তাহলে ওর 50% এখানে নেব, আর বাকি 50% তো পরের ইউনিটগুলো আছে সেইগুলোই নেব। ঠিক আছে, আর দেখবে অঙ্কটার মধ্যে রিপেয়ার বলেছে, গ্রাউন্ড রেন্ট বলেছে, ওগুলো কিন্তু আগে আসতো,
এখন কিন্তু ওইগুলো সমস্ত সরকার তুলে দিয়েছে, ওইগুলোর পরিবর্তে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশন দেয় হ্যাঁ ইনকাম ট্যাক্স, সেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ভ্যালু যা বেরোবে তার 30% আমরা ছাড় পেয়ে যাই। আর সেই জন্য ওইগুলো আর কোনো কিছু আসে না, শুধু সেখানে আর একটা সেকশন আছে 24-এর বি সেকশন, সেই সেকশনে শুধু ইন্টারেস্ট অন লোন, যদি ওই কনস্ট্রাকশন পারপাসে আমরা কোনো লোন নিই ওই বাড়িটার কনস্ট্রাকশন পারপাসে, তার লোনটা শুধু ছাড় পাবো। তাহলে এটুকু করতে হবে। কিন্তু এটা করতে গিয়ে এটা প্রসঙ্গে আমাদের প্রথমে বের করতে হয় গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। এই গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে আমরা অঙ্কের মধ্যেই করতে পারি, কিন্তু আমি করি কি নোট করে আমরা একটু অঙ্কের বাইরে যদি করে নিই তাহলে অঙ্কটা কিন্তু ছোট হয়ে যায় এবং নিট অ্যান্ড ক্লিন হয়, সেটা কিন্তু পরীক্ষকে দেখতেও সুবিধা এবং দেখতেও সুন্দর হয়। সেই জন্য আমরা নোটে করব কি একটা ক্যালকুলেশন করে নেব। এখানে আমরা নোটে ধরো কম্পিউটেশন অফ গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বের করে নিচ্ছি। কোনটা? ইউনিট 1। ইউনিট 1টা কি? লেট আউট পোর্শন। তাহলে লেট আউট পোর্শনের আমাদের কি করতে হবে? গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে। আমরা কিভাবে করব দেখো, প্রথমে স্টেপ 1, স্টেপ 1-এ করব কি হায়ার অফ 2, দুটোর মধ্যে যেটা বেশি সেটাকে লিখবো। কোন দুটো? এক মিউনিসিপ্যাল ভ্যালু, 2 ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট আর মিউনিসিপ্যাল ভ্যালু এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাকে আমরা বাইরে পাঠাবো। আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছিল 1,88,000 টাকা, কিন্তু সেটা তো টোটাল বাড়ির, কিন্তু আমরা 50% ইউনিট 1-এর মধ্যে আছে লেট আউট হাউস, তাহলে লেট আউট পোর্শনের মধ্যে আছে 50%, তাহলে আমরা 1,88,000 50% এখানটা বসিয়েছি, তাহলে এখানটা 94,000। ঠিক আছে। নেক্সট ফেয়ার রেন্ট, টোটাল বাড়িটার বলেছে 248,000, তাহলে তার 50% যদি করি 124,000। এই দুটো লিখে নেব। এই দুটো লিখে নিয়ে কিন্তু এখানে লিখবে তোমরা সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট, আর স্ট্যান্ডার্ড রেন্টটা বলা আছে 228,000। তাহলে 228,000 হলে আমরা সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট যখন করব সেটাকেও করব কি এইটার 50% করলে কত হবে? 1,14,000। তাহলে এটার অর্থ হচ্ছে এই মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা হায়ার হবে সেটা আমরা বাইরে পাঠাবো, কিন্তু বাইরে পাঠাবার সময় আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্টটাই কিন্তু ওখানে ম্যাক্সিমাম বাইরে যাবে, আর বেশি যাবে না। তাহলে ওখান থেকে আমরা দেখছি 1,24,000 টাকা বাইরে যাওয়ার কথা, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্টের 50% করলে সেটা হচ্ছে 1,14,000। তাহলে এইখানে কিন্তু মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্ট এরা কখনোই স্ট্যান্ডার্ড রেন্টকে টপকাতে পারবে না, তাহলে স্ট্যান্ডার্ড রেন্টটাই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে সেই জন্য আমি বাইরে পাঠিয়েছি দেখো কাকে? স্ট্যান্ডার্ড রেন্টকে। তাহলে 1,14,000 বাইরে পাঠিয়েছি। ক্লিয়ার? এরপরে স্টেপ 2-তে করবো রেন্টাল ভ্যালু। রেন্টাল ভ্যালু হচ্ছে আমি 15,000 টাকা করে ভাড়া দিয়েছিলাম, মানে ভাড়া নিয়েছিলাম, সরি, আমরা 15,000 টাকা করে ভাড়া নিয়েছিলাম। তাহলে 15,000 টাকা করে যদি ভাড়া নিই তাহলে 12 মান্থসের আমরা কতটা ভাড়া লিখবো? 1,80,000। এখানে কিন্তু রেন্টাল ভ্যালু লেখা আছে, একবারও লেখা নেই রেন্ট রিসিভ। তাহলে রেন্টাল ভ্যালু মানে পুরো 12 মাসের ভাড়াই তোমাকে এখানে লিখতে হবে। তারপরে কমাস বন্ধ ছিল, কি কালেকশন করতে পেরেছো কি কালেকশন করতে পারোনি সেটা পরের কথা, তোমাকে কিন্তু ভ্যালু পুরোটা লিখতে হবে। তাহলে পুরো ভ্যালুটা আমি এখানে লিখলাম 1,80,000। তার মধ্যে দেখছি 3,000 টাকা আমরা আদায় করতে পারিনি, তাহলে লেস আনরিয়েলাইজ রেন্ট, এখান থেকে বাদ দেবো কত? 3,000 টাকা। তাহলে বাদ দিলে আমাদের এখান থেকে বাইরে যাবে কত? 177,000। ঠিক আছে। স্টেপ 3-তে করব এই দুটো স্টেপে যে বেরোলো না, এই দুটো স্টেপে যেটা বেরোলো তার মধ্যে হায়ার অফ 2। স্টেপ 1 থেকে বেরিয়েছিল 1,14,000, স্টেপ 2 থেকে 1,77,000। এই দুটোর মধ্যে যে হায়ার সে যাবে বাইরে। ক্লিয়ার? এরপর স্টেপ 4 করব। স্টেপ 4-এ করবো কি স্টেপ 3 থেকে যেটা এসেছে সেটা 1,77,000, আর তার থেকে লেস করবো ওই লস ফর ভ্যাকেন্সি। দেখো 2 মাস বাড়িটা ভ্যাকেন্ট ছিল, তা 2 মাস যে ভ্যাকেন্ট ছিল তাহলে সেই ভ্যাকেন্টের আমরা ভাড়া পাইনি তো, তাহলে 2 মাস ভ্যাকেন্টের ভাড়া কত? 15,000 × 2, তাহলে 15,000 টাকা করে ভাড়া, তাহলে 30,000 টাকা ভাড়া আমরা পাইনি, তার জন্য ভ্যাকেন্সির জন্য আমাদের লস হয়েছে 30,000 টাকা। তাহলে এই 1,77,000-এর সঙ্গে মানে এর থেকে আমরা বাদ দেবো কত? ওই লসটা কত? 30,000। তাহলে সেটা বাদ দিলে আমাদের আসছে কত? 1,47,000। এটাই হচ্ছে আমাদের গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। ক্লিয়ার? তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করে রাখলাম। এই ক্যালকুলেশনটা করে রাখার পর এবার যদি অঙ্কটা করো, অঙ্কটা কিন্তু একেবারে শর্টকাটে হয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের এই ক্যালকুলেশনটা যদি অঙ্কের মধ্যে দেখাতে এটা বিচ্ছিরি দেখতে হতো,
এটা নোটে করারও অপশান আছে, তা যখন অপশান আছে আমরা নোটে করে নেব, নোটে করে নিয়ে আমরা অঙ্কটাকে নিট অ্যান্ড ক্লিন করে দেখাবো। ঠিক আছে, চলো অঙ্কটা দেখাই। দেখো এইবার আমরা প্রবলেমটা সলিউশন করব। আচ্ছা, আমি উপরে দেখবে তোমাকে 4টে স্টেপ লিখতে বলেছিলাম, 5টা স্টেপ লিখতে বলেছিলাম। 1 নম্বর অ্যাসেসি। হ্যাঁ, আমি যখন ফরম্যাট করেছিলাম, ফরম্যাট করার সময় আমি এইভাবে দিয়েছিলাম, উপরে লিখেছিলাম অ্যাসেসি মিস্টার এক্স, তার নিচে লিখেছিলাম অ্যাসেসমেন্ট ইয়ার 2024 to 25, প্রিভিয়াস ইয়ার লিখেছিলাম 23-24, তারপর লিখেছিলাম স্ট্যাটাস রেসিডেন্ট, তারপরে লিখেছিলাম হেডস অফ ইনকাম, তাতে লিখেছিলাম ইনকাম ফ্রম হাউস পার্টি। ওই রকম করলে অনেকটা জায়গা লাগবে, সেই জন্য আমি কি করেছি, আর একটা সেকেন্ড ফর্মে লেখা যায় বলেছিলাম না, যে সেকেন্ড ফর্মেও একভাবে লেখা যায় টানা, সেটা এইভাবে লিখবে, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস পার্টি অফ মিস্টার এক্স এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, এইভাবেও লেখা যায়। আর আমি যেইভাবে দেখিয়েছিলাম ওইভাবেও লেখা যায়, কিন্তু ওইভাবে লিখলে আমার বোর্ডটার অনেকটা পোর্শন কভার করে নিত, সেই জন্য আমি এইভাবে লিখেছি যাতে ছোট জায়গা লাগে, কিন্তু ওটা দেখতে সুন্দর, পরীক্ষক কিন্তু ওইটা পছন্দ করে ওইটা দেখতে। তাহলে তোমরা ওই ফরম্যাটে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে কিন্তু লিখবে। তোমাদের তো খাতায় বড় জায়গা, তাহলে তোমরা বড়ভাবে লিখতে পারবে, কিন্তু আমার এই ছোট জায়গার জন্য আমি এইভাবে লিখেছি। ঠিক আছে, দেখো এবার আমরা করছি ইউনিট 1। ইউনিট 1টা বলেছিল কিন্তু লেট আউট, তার গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু আমরা বের করে রেখেছিলাম 1,47,000 লিখে দিয়েছি। তারপর এর থেকে করতে হয় কি, লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার। আচ্ছা, এইখানটা কিন্তু এই দুটো জায়গায় স্ট্রেস আছে, একটা হচ্ছে পেড আর একটা হচ্ছে ওনার। মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার, তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স কি হতে হবে, পেড হতে হবে, তবে ছাড় পাবে। আর কাকে পেড করতে হবে, ওনারকে, টেনেন্ট পেড করলে হবে না কিন্তু, তাহলে ওনারকে পেড করতে হবে। আমরা দেখলাম মিউনিসিপ্যাল ট্যাক্স টোটাল পেড করা ছিল কত, 20,000, আর আমাদের এই যে ইউনিটটা, এই ফার্স্ট ইউনিটটা কত পার্সেন্ট, 50%, তাহলে আমি মিউনিসিপ্যাল ট্যাক্সেরও কতটা নেব, 50%, তাহলে 50% এখান থেকে লেস করলাম, লেস করলে যেটা পেলাম সেটাকে বলবো অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, এবার অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা দুটো ডিডাকশন পাই, একটা হচ্ছে 1 নম্বর স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা হচ্ছে 24-এর এ সেকশন, সেটা হচ্ছে এই অ্যানুয়াল ভ্যালু 30%, সরাসরি বসাবে 30%, তাহলে অ্যানুয়াল ভ্যালু 30%। আর 2 নম্বর হচ্ছে ডিডাকশন আন্ডার সেকশন 24-এর বি, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, লোনের যে সুদ সেই সুদটা ছাড় পাবে 24-এর বিতে, কিন্তু আমরা মোট ইন্টারেস্ট পেড করেছি দেখবে 60,000, তার মধ্যে তাহলে আমাদের এই ইউনিট 1-এর জন্য কতটা দিয়েছি, তার 50%, তাহলে 30,000, তাহলে এটাও মাইনাস করব, তাহলে এই দুটো ছাড় আমরা পাবো। তাহলে এখান থেকে এই দুটো ছাড় মাইনাস করার পর যেটা এলো সেটাই হলো ইনকাম ফ্রম ফার্স্ট ইউনিট। ক্লিয়ার, তাহলে ইনকাম ফ্রম ফার্স্ট ইউনিট বেরোলো 65,900। এরপর চলো সেকেন্ড ইউনিট। দেখো এবার সেকেন্ড ইউনিট করব, কিন্তু সেকেন্ড ইউনিট করার সময় তোমরা দেখবে আমাদের প্রবলেমের মধ্যে বলে দিয়েছে যে সেকেন্ড ইউনিটটা আমরা ইউজ করছি বিজনেস পারপাসে। তাহলে বিজনেস পারপাসে যদি আমরা সেকেন্ড ইউনিটকে ইউজ করি তাহলে সেটা ইনকাম ফ্রম বিজনেসের মধ্যে হবে, তাহলে এখানে হবে না, কারণ বিজনেসের ইনকাম এখানে দেওয়া নেই। তাহলে বিজনেসের ইনকাম যদি দেওয়া থাকতো আমরা বিজনেসের ইনকাম সেটা ক্যালকুলেশন করতাম হাউস ওয়ার্ডির পরে। ঠিক আছে, তাহলে এখানে বিজনেসের ইনকামও দেওয়া নেই, তাই সেই পোর্শনটা আমাদের করতে হচ্ছে না। ঠিক আছে, থার্ড ইউনিট দেখো, থার্ড ইউনিটটা বলেছে কিন্তু আমরা নিজে বসবাসের জন্য ব্যবহার করছি, সেলফ অকুপায়েড পোর্শন। তাহলে থার্ড ইউনিটটা আমরা লিখেছি সেলফ অকুপায়েড, কত পার্সেন্ট, 25%, ইউনিটটা বলেই দিয়েছিল 25% ইউনিট। আর আমরা জানি সেলফ অকুপায়েড বাড়ির আমাদের গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু কত হয়, আন্ডার সেকশন 23-এর 2 এর এটা রোমান 1, রোমান 1-এ বলা হয় পিওরলি সেলফ অকুপায়েড বাড়ি, রোমান 1-এ আলোচনা করা হয় রোমান 1, তাতে আমাদের ভ্যালু বলা হয় কত, নীল। তাহলে এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী ইনকাম ট্যাক্সের ওই 23-এর 2 এই সেকশানে আমাদের সেলফ অকুপায়েড বাড়ির অ্যানুয়াল ভ্যালু কত ধরা হয়, নীল। তাহলে অ্যানুয়াল ভ্যালু আমরা ধরলাম নীল। তার থেকে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স আরে কিছু ছাড় পাওয়া যাবে না। ঠিক আছে, কোনো কিছু ছাড় পাওয়া যাবে না, শুধু কেবলমাত্র এর ডিডাকশন পাওয়া যাবে আন্ডার সেকশন 24-এর বিটা। 24-এর বি কি, ইন্টারেস্ট অন লোন, তাহলে ইন্টারেস্ট অন লোনটা শুধুমাত্র আমরা ছাড় পাবো সেলফ অকুপায়েড বাড়ির ক্ষেত্রে। লেট আউট বাড়ির কিন্তু সেখানে মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাচ্ছি, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ছাড় পাচ্ছি 24-এর এতে, তারপরে 24-এর বি ছাড় পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু ওই ছাড়গুলো পাবো না, শুধু কেবলমাত্র 24-এর বি সেকশনের ইন্টারেস্ট অন লোনটা ছাড় পাবো।
তাহলে ইন্টারেস্ট অন লোন আমরা পেড করেছিলাম, টোটাল বাড়িটার লোনের ইন্টারেস্ট পেড করেছিলাম কত, 60,000। তাহলে তার মধ্যে আমরা এই ইউনিটটার পোর্শন কতটা, 25%। তাহলে ইন্টারেস্টেরও আমরা কতটা নেব, 25%, দ্যাট মিনস 15,000। তাহলে নীল থেকে 15,000 যদি বাদ দিই তাহলে আমাদের বাইরে গেল মাইনাস ফিগারে 15,000। তাহলে মাইনাস ফিগারে 15,000 যেটা বেরোলো এটাই হলো ইনকাম ফ্রম ইউনিট 2। তাহলে ইনকাম ফ্রম ইউনিট 2 আর লিখে রেখেছি দেখো ইনকাম ফ্রম ইউনিট 1। তাহলে ইউনিট 1-এর যে ইনকাম আর ইউনিট 2-এর যে ইনকাম এই দুটোকে প্লাস করলে, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, প্লাস মাইনাস করলে আমাদের যেটা আসছে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ক্লিয়ার? তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে তোমাদের এই যে ক্যালকুলেশনটা তোমরা করলে, এখানে কিন্তু 3টে 4টে 5টা বাড়িও থাকতে পারে। তাহলে এখানে বাড়িগুলো যত বাড়বে তোমরা এক একটা বাড়ি পরপর করে করে যাবে, ঠিক আছে? ফার্স্ট হাউস করলে এখানে যেরকম ইউনিট বলেছে, ফার্স্ট ইউনিট করেছি, সেকেন্ড ইউনিট করেছি, থার্ড ইউনিট করেছি। সরি, সেকেন্ড ইউনিটটা করিনি, তার কারণ ওটা বিজনেসে ব্যবহার করছে বলে, সেটা বিজনেস ইনকামের মধ্যে ক্যালকুলেশন করব। আমরা থার্ড ইউনিট করলাম, ফোর্থ ইউনিট থাকতে পারতো, ফিফথ ইউনিট থাকতে পারতো, তাহলে সেগুলো পরপর করে করে যেতাম। এখানে কিন্তু তোমাদের আলোচনা প্রসঙ্গে আমি ডিসকাস করেছি আগেও, এখনো বলে দিচ্ছি যে একটা ব্যক্তি, একজন ব্যক্তি সে কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ারে সে দুটো মাত্র বাড়ি গোটা ভারতবর্ষে ব্যবহার করতে পারে, নিজে বসবাসের জন্য ব্যবহার করতে পারে। অর্থাৎ সেলফ অকুপাইড বাড়ি হতে পারে কটা, দুটো। তাও তোমার যদি 10টা বাড়ি থাকে, 10টা বাড়ি যদি ফাঁকা ফেলে রাখো, কাউকে ভাড়া না দাও, তাহলে সেখানে কিন্তু দুটো বাড়ি মাত্র সেলফ অকুপাইড হিসেবে দেখাতে পারবে। বাদ বাকি 8টা বাড়ি তাদের কিন্তু ডিম টু লেট আউট ধরে নিয়ে তাদের ধরে নেওয়া হবে লেট আউট, তাদের লেট আউট হিসাবে ক্যালকুলেশন করা হবে। সেখানে কিন্তু এই অ্যানুয়াল ভ্যালু নীল পাবে না, সেখানে মিউনিসিপ্যাল ভ্যালু বা ফেয়ার রেন্ট তারা যারা হাই তারা এখানে চলে আসবে। সেখানে কিন্তু ছাড় পাবে না। তাহলে সেইখানে আমাদের দেখা যাবে যে অন্য বাড়িগুলো হয়তো ফাঁকা পড়ে আছে, আমাদের নিজে বসবাসের জন্য বাড়ি হিসাবেই ব্যবহার করি, হয়তো 1 মাস 2 মাস ব্যবহার করি, কিন্তু সেই বাড়িগুলো আমাদের লেট আউট হিসেবে ট্রিটমেন্ট হবে। তাহলে একটা এসএসসি সে দুটো বাড়ি সে কিন্তু সেলফ অকুপাইড হিসেবে দেখাতে পারে। এবার এখানে এসএসসিকে ফুল স্বাধীনতা দেওয়া হয় যে এসএসসি যেটা মনে করবে, যে বাড়িটা মনে করবে সেই বাড়িটাকেই সেলফ অকুপাইড দেখাবে। সেখানে আমরা এসএসসির দিক দিয়ে যদি ভাবি, তাকে আমরা যদি তার যদি স্বার্থের দিকটা ভাবি, তাহলে তার স্বার্থ অনুযায়ী তার ট্যাক্স যেখানে কম হবে সেই বাড়িগুলো সেলফ অকুপাইড ধরবো। তাহলে যেগুলোর মিউনিসিপ্যাল ভ্যালু বেশি সেইগুলোকে আমরা কি ধরবো, সেলফ অকুপাইড। আর যেগুলোর মিউনিসিপ্যাল ভ্যালু কম সেইগুলোকে ডিমড লেট আউটে ফেলে দেবো, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমাদের যে ভ্যালুয়েশন বেরোবে সেইভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে কিন্তু আমরা বাড়ির একটা পোর্শন দেখালাম, দেখবে যে বাড়ির 50% পোর্শন সেটা হচ্ছে লেট আউট, 25% পোর্শন বিজনেসে ব্যবহার করছি, 25% পোর্শন সেটা হচ্ছে আমরা সেলফ অকুপাইড করছি। আর একটা পার্ট কিন্তু হয় যেটা হচ্ছে একটা বাড়ির 8 মাস হয়তো আমরা লেট আউট করেছি আর 4 মাস হচ্ছে সেলফ অকুপাইড। এরকম হলে তখন কি হবে সেই প্রবলেমও আমি সলিউশন করব, ঠিক আছে? তারপর এখন এইভাবে প্লেনে আলোচনা করলাম। তারপরে এর পরের ক্লাসে আরও একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাবো। তাই এই অঙ্কই দেখবে সিএ পড়েছিল, দেখবে অঙ্কটা প্রবলেমটা যখন দেখবে সিএ ইন্টারে পড়েছিল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ক্লাসে আবার দেখা হবে হাউস প্রপার্টির কোনো আরেকটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলিউশন নিয়ে, ঠিক আছে? আজকের মতো টাটা।